নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বিএনপির সঙ্গে বৈঠকে সুষ্ঠু ভোটের আশা। এখনই নির্বাচনী দায়িত্ব ইসিকে বুঝিয়ে দেওয়ার আহ্বান আমির খসরুর। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবে, তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য কাম্য নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোটে কোনো অনিশ্চয়তা দেখছেন না রেজওয়ানা। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্ট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে শেষ মুহূর্তের দর কষাকষি। 2 দিনের মধ্যে সরকারকে সুপারিশ দিতে চায় ঐকমত্য কমিশন। 15 অক্টোবর শোয়ের আশা। গুমের 2 মামলায় শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। দ্রুত বিচার দাবি। বিগত সরকারের আমলেই শুরু ভিসা জটিলতা। নিরসনের ব্যবস্থা নিতে পররাষ্ট্রকে নির্দেশ প্রধান উপদেষ্টার। ইতালি সফরে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন ডক্টর ইউনূস। এবং সুরক্ষার অভাবে সাইবার হামলার ঝুঁকিতে দেশের এভিয়েশন খাত। ব্যবস্থা না নিলে ফ্লাইট অপারেশন সিস্টেম লন্ডভন্ড হওয়ার শঙ্কা। অবশেষে সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ। তফসিল ঘোষণার অপেক্ষা না করে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব এখনই ইসিকে বুঝিয়ে দেওয়ার পক্ষে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানান, ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার সকালে বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। বিএনপির এই নেতা আরও জানান, অপেক্ষা না করে এখন থেকেই নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে ইসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত। প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশের কিছু নেই। বাংলাদেশে কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাতিলা, আপনাকে স্বাগত। শাতিলা, আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ইইউ প্রতিনিধি দল বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে তারা ইতিমধ্যে বৈঠক করেছে। আজকে বিএনপির সাথে তারা বৈঠকে বসেছে। সব মিলিয়ে কি বলবেন? বিএনপির সাথে যে বৈঠকটি হলো, এই বৈঠকটির সবচেয়ে বড় বিষয়টি তামিম, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি যেহেতু একটি বড় দল, তো সেই জায়গা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এই যে আলোচনা কিংবা তাদের যে শীর্ষ নেতারা রয়েছে তাদের সঙ্গে এই যে আলোচনা, এই আলোচনাগুলো এক ধরনের বিদেশিদের একটাই কিন্তু আসলে আগ্রহের বিষয়, সেটি হচ্ছে যে
নির্বাচনের পরপর তারা এক ধরনের সরকার দেখতে চায়, নির্বাচিত সরকার। যে নির্বাচিত সরকার আসলে তাদের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সবটুকু বিষয় মিলে হচ্ছে এক ধরনের রাজনৈতিক যে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে সেই জায়গাটায় তারা এক ধরনের মানে আস্থার জায়গা পায়, তারা তাদের কাজগুলো চালিয়ে নিয়ে যেতে পারে। আমরা একটু দেখে আসি তামিম, আসলে কী রকম আলোচনাগুলো হয়েছে। একটু মোটা দাগে যদি বলতে হয় তাহলে যে বিএনপির সঙ্গে ইউ রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ইউর পক্ষ থেকে যেটি তিনি দাবি করেছেন বিএনপির কাছে যে স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছে এই ইউরোপীয় ইউনিয়ন। ইউর পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনার কথাও বিএনপিকে জানিয়েছে এই ইউরোপীয় ইউনিয়ন। এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা গণমাধ্যমে যে কথা বলেছেন, অর্থাৎ কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি জানিয়েছেন নির্বাচনের দায়িত্ব এখনই ইসিকে বুঝিয়ে দেওয়ার পক্ষে তার দল। অর্থাৎ নির্বাচনের যে দায়িত্বটি রয়েছে, আচ্ছা নির্বাচন কমিশন যে দায়িত্বগুলো পালন করবে সেই দায়িত্বগুলো যাতে এখনই বুঝিয়ে দেয়, সব দায়িত্ব পালন করার জন্য যাতে নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে যায়। এবং তফসিল যেটি রয়েছে, তফসিলের জন্য তারা অপেক্ষা করার পক্ষে না, অর্থাৎ যত দ্রুত নির্বাচন কমিশন তাদের কাজগুলো সেরে নিতে পারে সেই জায়গাটিতে জোর দিয়েছে আসলে বিএনপি। এটা ছিল গণমাধ্যম কর্মীদের একটি প্রশ্নের জবাবে। আরেকটি প্রশ্ন তারা গণমাধ্যম কর্মীরা করেছিলেন যে এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন জায়গায় বৈঠক করছেন, বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছেন, এই বৈঠকগুলোকে আসলে বিএনপি কিভাবে দেখছে এবং এই বৈঠকগুলোকে তারা সমীচীন বলে মনে করছেন কিনা, সেই প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বিদেশিদের কাছে আসলে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে কোনো লাভ নেই, কারণ হচ্ছে শেষ বিচারে কিন্তু দেশের জনগণই এই নির্বাচনে কি হবে না হবে, কাকে নির্বাচিত করবে সেই দায়িত্ব কিন্তু জনগণের হাতে, ক্ষমতাও জনগণের হাতে। তো এই ছিল হচ্ছে বিএনপির জায়গা থেকে। আমরা একটু চলে যাই যে নির্বাচন নিয়ে কিন্তু কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টাও একটু ভিন্ন ভঙ্গিতে, সেই প্রেক্ষাপটটা ভিন্ন, তা নিয়ে আমার একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটা আগে দেখে আসি। গত সোমবার নয়াদিল্লি সফররত ডিক্যাপ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চান তারা। Expression of the mandate of the people of Bangladesh through free, fair, inclusive and participatory elections, and we will engage with that government that emerges from. এ নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অনাকাঙ্ক্ষিত, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। এদিকে 2026 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি অবস্থানের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ফিলিস্তিন আর ঢাকা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না। বাংলাদেশ এবং ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। এছাড়া দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের দেওয়া চিঠি নিয়েও প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা। উত্তরও প্রত্যাশা করেননি, জাস্ট উনি তার অনুভূতিটা ব্যক্ত করেছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে, চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেকদিন। কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠকের ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন বলেও জানান তৌহিদ হোসেন। গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন এবং পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু অনেকগুলো বিষয়ে তিনি কথা বলেছেন। তামিম বলছিলেন। হ্যাঁ শাতিলা, ফেব্রুয়ারিতে সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বরাবরই বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের আশার সঞ্চার ঘটেছে। রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের মতো করে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমরা এই যে ফেব্রুয়ারি নির্বাচন বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশ কিছু বিরূপ মন্তব্য কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকেও শুনেছি। আজকে পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কথাও বলেছেন। কি বলবেন আপনি ছিলেন সেখানে?
তামিম, যেটি প্রথমে বলতে হয় সেটি হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা আসলে কোন জায়গায় কথাটি বলতে চেয়েছেন, খুব ছোট করে তিনি বলেছেন। আসুন আগে দেখি সেটি। পররাষ্ট্র উপদেষ্টা যে জায়গাটি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে মন্তব্য করেছে, যে বক্তব্য দিয়েছে, কথাটি অনাকাঙ্ক্ষিত বলতে তিনি একদম বলেছেন আনওয়ান্টেড। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো দেশ, অর্থাৎ শুধু প্রতিবেশী দেশ ভারত না, কোনো দেশই যাতে নাক না গলান। কথাটার মানে কিন্তু এরকম দাঁড়ায় কূটনৈতিক ইস্যে। তো নির্বাচনের আরেকটি কথা তিনি বলেছেন যে এই যে জাতীয় নির্বাচন এটি একমাত্র ঢাকার অভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে এবং সেই নির্বাচনে কি ধরনের পর্যবেক্ষক, কি ধরনের গ্রহণযোগ্যতা, সব কিছু আসলে বাংলাদেশ সরকারের উপর নির্ধারণ করছে। হ্যাঁ, এরপরের জায়গায় যাই, সেটি হচ্ছে আরেকটি বিষয়ে তিনি মন্তব্য করেছেন। আমাদের প্রশ্ন ছিল যে সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের রাষ্ট্রদূত দেখা করেছেন। এইটা বেশ গণমাধ্যমের কল্যাণেই আসলে আলোচনার শীর্ষে ছিল। তো হচ্ছে যে আমরা যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে রাষ্ট্রদূতদের এই বৈঠকটা আসলে তারা কিভাবে দেখছে, আচ্ছা পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে কিংবা সরকার কিভাবে দেখছে, তার কথাটি খুব স্বাভাবিক ছিল যে কোনো রাষ্ট্রদূত আসলে বাংলাদেশে যারা কাজ করছেন তারা যে কারো বাসায় আমন্ত্রণ নিতে পারেন, কথা বলতে পারেন, যেতে পারেন। এ বিষয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলার কিছু নেই। আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রাষ্ট্রপতি একটি চিঠি দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চিঠি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে। ইস্যুটি ছিল যে তার ছবি নামিয়ে ফেলা, অর্থাৎ বাংলাদেশে, বিদেশে যে বাংলাদেশের দূতাবাস এবং কনসুলেটগুলো রয়েছে সেখানে চিঠিগুলো, এই ছবিটা নামিয়ে ফেলার এক ধরনের নির্দেশনা। এটা তিনি স্পষ্ট কোনো বক্তব্য আমাদেরকে দেননি, কিন্তু একটি বিষয় তিনি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে যেহেতু এটা 1 বছর আগে ছবি নামানোর একটি সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী যদিও সিদ্ধান্তটি আসলে সাংঘর্ষিক, তারপরে তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে আসলে তিনি চিঠির কোনো উত্তর দেননি, তবে তিনি চিঠির প্রাপ্তিতা সেটি স্বীকার করেছেন। আমরা চলে যাই আরেকটি ইস্যুতে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আসলে কথা বলেছেন উপদেষ্টারাও, অর্থাৎ শুধু পররাষ্ট্র উপদেষ্টা না, অন্যান্য উপদেষ্টারাও ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কথা বলেছেন। তা নিয়ে একটি রিপোর্ট দেখে আসি, চলুন। রাজনৈতিক সহিংসতা, ফ্যাসিস্ট সমর্থকদের নানা তৎপরতা, পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া সহ বিভিন্ন বিষয় সামনে এনে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে নানা মহলে। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। সবার সহযোগিতা পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। অপরাধের সংখ্যাও কমছে, আর একটা হলো যে ইলেকশন মোডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে। আমরা আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। একই বিষয়ে সচিবালয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশের পরিস্থিতি স্থিতিশীল উল্লেখ করে তিনি জানান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। কথা বলেন নাহিদ ইসলামের সেফ এক্সিট মন্তব্য নিয়েও। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। জুলাই হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসলে বার্তা রয়েছে, সেই বার্তাগুলো আমরা একটু এক নজরে দেখে আসি। স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় আসি, তিনি বলেছেন যে সবার সহযোগিতা পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।
এবং তিনি আরও জানিয়েছেন যে জনগণ নির্বাচনমুখী হলে দেশে অপরাধ কমে আসবে। এই যে কথাটি তিনি বলেছেন, এই কথাটির একটু ব্যাখ্যায় যদি যাই, তাহলে ব্যাখ্যাটা এরকম যে তিনি বোঝাতে চেয়েছেন যে যখন নির্বাচনটি শুরু হবে তখন আসলে দেশে যে ধরনের সহিংসতা অথবা রাজনৈতিক যে ধরনের এক ধরনের উত্তেজনা রয়েছে, সেই উত্তেজনাগুলো কমে এসে মানুষ নির্বাচনমুখী হবে, উনি এটি বোঝাতে চেয়েছেন। এবং আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে, এটি তার এক ধরনের পরিসংখ্যান দেওয়া। পরিসংখ্যানে তিনি বলেছেন যে সরকারের পদক্ষেপের কারণে যে সারা দেশে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো হচ্ছিল গুপ্তভাবে হঠাৎ করে এসে মিছিল করে দেওয়া, সেই জায়গাটি অনেকটাই কমে এসেছে, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আর কি। হ্যাঁ, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলে যাই আরেকজন উপদেষ্টার, তিনি সৈয়দা রিজানা হাসান, তিনি বলেছেন যে দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন নির্বাচনকে কেন্দ্র করেই, অর্থাৎ তার কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য দেশ কতটুকু বা সরকার কতটুকু প্রস্তুত, সেই জায়গায় সেই ক্ষেত্রে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সরকার দেখছে না। আরেকটি বিষয় এসেছে, সেটি হচ্ছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বক্তব্য, যেটি তিনি সেফ এক্সিটের কথা বলেছিলেন। এই বক্তব্যটাতে মন্তব্য করেছেন রিজওয়ানা যে এইটি এক ধরনের রাজনৈতিক দলের বক্তব্য, এটা সরকারের কোনো ধরনের বক্তব্য না। তবে উপদেষ্টাদের নিয়ে যে কথাটি নাহিদ ইসলাম বলেছেন সেটি খোলাসা করতে হবে। খোলাসা না করলে যে এক ধরনের দ্বিধাগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আসলে উপদেষ্টারাও বা সরকারও কোনো ধরনের মন্তব্য করতে পারছেন না। এই ছিল। সাদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 10 অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় ঐকমত্য কমিশন, আর 15 তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে 5ম দিনের আলোচনার শুরুতে একথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ নিয়ে সারা দেশ অপেক্ষা করছে উল্লেখ করে দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকের বিরতিতে রাজনীতিকরা বলেন, অনেকে মতামত পরিবর্তন করছে, অনেকে নির্বাচন পেছাতে নতুন নতুন দাবি সামনে আনছেন। সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট নয় দাবি করে জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা সংস্কার মানার কথা বলছে, অন্যদিকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি। 10 তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আগামী 15-16 তারিখের মধ্যে সম্ভব যাতে একটা আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান আমরা করতে পারি। বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। জাতিকে পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে আজকে এই মিটিং শেষ করতে হবে। প্রায় 9 মাস ধরে আপনারা জাতির সাথে তামাশা করছেন, আমাদেরকে ঐক্যমতে আনতে পারছেন না। আর কত তামাশা করবেন? 4টা মূলনীতিকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি এই 4টা মূলনীতিকে আপনি পরিবর্তন করেন, তাহলে কমিউনিস্ট পার্টি এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না। এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজকে 5ম দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজকের দিনেই আলোচনা শেষ করার জন্য বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ শুরুতে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে আজকে তিনি শেষ করতে পারেন কিনা, তবে শেষ পর্যন্ত কিন্তু আসলে সেরকম লক্ষ্য নিয়ে আজকে আলোচনা করছে ঐকমত্য কমিশন, যার ফলে দীর্ঘ সময় না আলোচনা হচ্ছে। বিকেল 3টা আলোচনা শুরু হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে। এখন পর্যন্ত মোটা দাগে আমরা যেটি দেখছি ঐকমত্য কমিশনের গত দিনের যে বৈঠক রোববারে, সে বৈঠকে সবাই জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়। কিন্তু এখন যেটি বিপত্তি যে জায়গাটিতে বেঁধেছে, গণভোটটি নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে, মোটা দাগে সেই জায়গায় ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। একই সঙ্গে গণভোট হওয়ার জন্য সংবিধান আদেশ নাকি অধ্যাদেশ জারি করবে, এই ধরনের কিন্তু আসলে মতভিন্নতা নিয়ে আলোচনা
আলোচনা চলছে। অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে ঐকমত্য কমিশন দুই পক্ষের যে আলোচনা রয়েছে তার মধ্য থেকে তারা যে কোনো একটি বিষয়কে বেছে নিয়ে এটি সরকারের কাছে হস্তান্তর করার জন্য অনেক রাজনৈতিক দল আবেদন করেছেন, যেরকম একটি গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে গণভোট হলে গণভোটে যেসব বিষয় আসলে নোট অফ ডিসেন্ট রয়েছে, জুলাই সনদের যেই বিষয়গুলো চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো ঐকমত্য এসেছে, সেসব বিষয় আসলে নোট অফ ডিসেন্ট বাকি বিষয়গুলো থাকবে কিনা গণভোটে সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। যেরকম আমরা জানি যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন কিনা এরকম বিষয় রয়েছে। উচ্চকক্ষে পেয়ার নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, যদিও বেশিরভাগ দলের ঐকমত্যের ভিত্তিতে এটি ঐকমত্য কমিশন এটিকে চূড়ান্ত করেছে, অর্থাৎ চূড়ান্ত যে খসড়া সেটিতে তারা নিয়ে এসেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে আসলে গণভোটে কোন বিষয়গুলো থাকবে সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। বিএনপি নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট চাই, জামায়াত ইসলামী বলছে যে নির্বাচনের আগে গণভোট হয়ে জুলাই সনদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এসব নিয়ে আলোচনা চলবে। কিছুক্ষণের মধ্যে আজকের আলোচনাটি শেষ হবে। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে। গুমের দুই মামলায় বিচারের মুখোমুখি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক, বিভিন্ন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা সহ ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হবে বাহিনী প্রধানদের কাছেও। চিফ প্রসিকিউটর জানান, এর মধ্য দিয়ে চাকরি থাকছে না অভিযুক্ত সেনা, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, যাকে হুমকি মনে করতেন তাকেই গুম করতেন শেখ হাসিনা। র্যাবের টিএফআই ও ডিজিএফআইয়ের অধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে এনে বৈদ্যুতিক শক, উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর, ঘূর্ণায়নমান চেয়ারে বসিয়ে রাখা সহ বিভিন্ন কায়দায় চলত নির্মম নির্যাতন। বুধবার গুমের দুই মামলায় অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে অন্তত ১২ জন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীতে কর্মরত। ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তাও রয়েছেন কয়েকজন। এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে বিভিন্ন বাহিনীর প্রধানের কাছেও। এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। তাজুল ইসলাম বলেন, কোনো বাহিনী নয়, বিচার হচ্ছে শুধু অপরাধে জড়িতদের। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরাই আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। গুমের মামলার বিচার প্রক্রিয়া শুরুর খবরে এদিন ট্রাইব্যুনালে আসেন ভুক্তভোগীদের অনেকে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ তা চিরতরে বিলুপ্ত হোক। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। আয়না ঘরে রেখে দিয়ে বিচার করা হোক। আয়না ঘরটা কত কষ্টের, ওইখানে রেখে দিয়ে বিচার করা হোক। যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। এদিন জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি সদস্য লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নাজুক মহাসড়ক পরিদর্শনে গিয়ে ৩ ঘন্টা যানজটে আটকা সড়ক উপদেষ্টা। মোটরসাইকেলে গেলেন আশুগঞ্জ, দুষলেন ট্রাফিক বিভাগকে। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে ওমানে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ বাংলাদেশির। সবার গ্রামের বাড়ি চট্টগ্রামে। শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টা ২০ ওমানের দুকুমের সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সাগর থেকে মাছ ধরে ফিরছিলেন। বেপরোয়া গতিতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতদের মধ্যে আমিন সওদাগর, রকি, আরজু, বাবলু, শাহাবুদ্দিন সহ ৭ জনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। বাকি একজনের বাড়ি রাউজানে বলে জানা গেছে। মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত তাদের লাশ দেশে ফেরাতে বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয় প্রশাসন দূতাবাসে যোগাযোগ করছে। স্থানীয়রা বলছেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা আরও জোরদার করা দরকার।
মাসকাট থেকে 600 কিলোমিটার দূরে। তো আমরাও বিস্তারিত করছি, 7 জন মারা গেছে, তারা বেশিরভাগই হচ্ছে মাছ ধরা, ওখানে তো মাছ ধরার জেলে থাকে, ওই সমুদ্রে যায় মাছ ধরতে। তো ওরা একটা গাড়ি নিয়ে যাচ্ছিল, অন্য একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে আর কি এটা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানিতে শোকাহত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, ওমান। জটে আটকে ছিলেন সড়ক উপদেষ্টা, বাধ্য হয়ে মোটরসাইকেলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। যানজটের জন্য দুষলেন ট্রাফিক বিভাগকে। ঢাকা সিলেট মহাসড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন উপদেষ্টা। কোনো গাড়িবহর কিংবা ঘটা করে কোনো আয়োজন নয়। ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে টানা 3 ঘন্টা যানজটে আটকে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনেকটা বাধ্য হয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে পৌঁছাতে হয় তাকে। বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রবাসী এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে সড়ক পথে আশুগঞ্জে যান, পরে গাড়ি বহন নিয়ে সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় তীব্র যানজটের কবলে পড়েন। মহাসড়ক পরিদর্শন শেষে তিনি জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন 12 কর্মকর্তাকে ঢাকা অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে, মানে যেখানে যা করা দরকার, হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। দীর্ঘমেয়াদী যেটা সেটা হচ্ছে যে এখানে একটা ফ্লাইওভার করতে হবে। তো আমরা এই ফ্লাইওভারের জন্য ডিজাইন করার জন্য, এটার জন্য অর্থ সংস্থানের জন্য, এটার জন্য প্রকল্প প্রস্তুত করার জন্য আমরা করতেছি। 2020 সালে 3টি প্যাকেজে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতায় কয়েক দফা পিছিয়ে যায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মিস্টার আব্দেল ওয়াহাব সাইদানি। দুপুরে রাজধানীর বসুন্ধরায় শফিকুর রহমানের নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো। এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ইতালির দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া হলেও কোনো টিভি চ্যানেল বন্ধ করতে চায় না অন্তর্বর্তী সরকার। সে কারণেই ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তিদের নতুন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কথা বলেন তথ্য উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রধান অগ্রাধিকার। নির্বাচনের আগেই সংক্রান্ত অধ্যাদেশ জারি করতে চায় সরকার। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ও অনলাইনের কন্টেন্ট কিভাবে নীতিমালার আওতায় আনা যায় তা বিবেচনা করা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। অনেক কারণেই, বাস্তব কারণে হয়তো বা তাদের, আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, এটা আমাদের পলিসি, তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। সেটা আমরা করি না, এই সরকার করে নাই। ফলে আমরা যেটা করতেছি যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটা উন্মুক্ত করতেছি, তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয়, পক্ষে বিপক্ষে তর্কটা জমে উঠে এবং গণতান্ত্রিক হয়। That's my only philosophy. গণমাধ্যম কমিশন একটা বিষয়, এটা আমরা পজিটিভ আছি, কিন্তু সবার মতামতের ভিত্তিতে আমরা করতে চাই। সাংবাদিকতা সুরক্ষা আইন, এটা টেলিভিশন চ্যানেলের সাথেও যুক্ত হবে, মানে এটা শুধুমাত্র যেটা হয় আর কি প্রিন্ট মিডিয়াতে না, টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরাও এটার আওতায় থাকবেন। আইটি বিভাগ ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। সাইবার সিকিউরিটির জন্য নেই কোনো এক্সপার্ট টিম। ঝুঁকি সামাল দিতে আপাতত ম্যানুয়ালি তথ্য সংরক্ষণ করছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি সেল করার উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
তথ্য প্রযুক্তিতে বিশ্ব যতটা এগোচ্ছে তার চেয়ে বেশি গতিতে তৎপর প্রযুক্তি খাতের অপরাধী চক্র। এমন অবস্থার মধ্যেই স্পর্শকাতর খাত হিসেবে মডার্ন টেকনোলজি ও বিশেষায়িত আইসিটি টিম ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্বল এই ব্যবস্থাপনা যে কোনো সময় সংঘটিত করতে পারে বড় ধরনের বিশৃঙ্খলা, যা সামাল দেয়া কঠিন হবে সংস্থাটির। তথ্য অনুযায়ী সাইবার হামলায় এক নিমিষেই এলোমেলো করে দিতে পারে ফ্লাইট অপারেশন সিস্টেম, যাত্রীর গন্তব্য রুট, ব্যাগেজ, মালামাল তথ্য, অন্যান্য দেশের সাথে সংযোগ সহ এয়ারপোর্টের অটোমেশন ব্যবস্থায় সংযুক্ত থাকা সব ধরনের কার্যক্রম। চরম ঝুঁকিপূর্ণ হলেও সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ সিভিল এভিয়েশন এখনও আতুরঘরে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কেপিআইভুক্ত সংস্থা হওয়ায় অনেক আগেই সাইবার হামলা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিভিল এভিয়েশনের নিজেরই কিন্তু আইটি সেল নেই, এটা অনেক আগে করা উচিত ছিল। প্রত্যেকটা বৃহত্তর অর্গানাইজেশনের এই ধরনের সেল থাকে। অর্গানাইজেশনাল সেট আপ যেটা সেটা করা আমার মনে হয় উচিত, যেটা শুধু তো আউটসোর্স করলেই হবে না, নিজস্ব ক্যাপাবিলিটি থাকতে হবে। আউটসোর্স করে যাদের কাছে কাজটা দিলাম সেই কাজটা বুঝে নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। নিরাপত্তায় দুর্বল ব্যবস্থা দেশীয় কালচার বলেও মনে করে বেবি চক। অলরেডি একটা আইটি ডাইরেক্টর হয়েছে, যেখানে একজন ডাইরেক্টরকে আমরা দিতে পেরেছি। আমাদের এখন সাইবার সিকিউরিটি সেল লাগবে, একটা অর্গানোগ্রাম লাগবে, একটা ফ্রেমওয়ার্ক লাগবে, এখানে লোক নিয়োগ দিতে হবে। এইটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, দেখি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি। এটা না হলে হবে না। সেলের আন্ডারে লোকজন থাকবে, কন্টিনিউয়াস মনিটর করবে। যে টিমটা আসবে তারা ওই সাইবার সিকিউরিটি অ্যাসুরেন্স দেওয়ার পাশাপাশি আমাদেরকে ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং করবে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাও এর সবশেষ অডিট অনুযায়ী সাইবার নিরাপত্তায় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ন্যায় ব্যবস্থা আইকাও অ্যানেক্স 17 ও ডিএফটি ইউকের মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্য হলেও আধুনিকায়ন প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার 9টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। এ সময় বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী। গাজাবাসীর পাশে দাঁড়াতে সুমুদ ফ্রিডম ফ্লোটিলার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 9টি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সুমুদের মতোই পরিণতি হলো এই নৌবহরের। 9টি জাহাজেই হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। শেষ জাহাজ হিসেবে কনসিয়ান্স নামে নৌবহরটি গাজার উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, কিন্তু অবশেষে সেই জাহাজেও হানা দেয় আইডিএফ। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম সহ মোট 93 জন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান ইসরায়েলের সেনাবাহিনী অন্যায়ভাবে তাকে অপহরণ করেছে। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমাকে ইসরায়েলের দখলদার সেনারা অপহরণ করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যার সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি। আমি আমার সব সাথী, বন্ধু ও সহকর্মীদের কাছে ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন করছি। এদিকে এক বিবৃতিতে এই নৌবহর আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ 5 শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাতের সময় ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এগুলো হচ্ছে সব ঘোষণা। এই ঘোষণার সাথে কেউ কেউ স্বাধীনতার ঘোষণাপত্রের তুলনা করতে চেয়েছেন, আমি নাম নেব না। এবং তার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে অনেকটা আন্ডারমাইন করা হয়। একটা জাতির স্বাধীনতা, একটা জাতির মুক্তিযুদ্ধ, একটা জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র, সেটার সাথে জাতীয় জীবনে পরবর্তীতে কোনো ঘোষণাপত্রকে তুলনা করা সঠিক হবে না বলে আমি মনে করি। এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে যে ক্ষমতা উৎসর্গিত হয়েছে
তারা সবাই ছিল নির্বাচিত প্রতিনিধি এই ভূখণ্ডের জন্য। যেহেতু জবরদস্তি একটা যুদ্ধের নিপতিত করেছিল আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী, সেজন্য তারা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা করে এবং বৈধভাবে তারা স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে এবং সেখান থেকে জাতি পরিচালনার জন্য আইনি ভিত্তি রচনা করেছিলেন। পরবর্তীতে সেটা সংবিধান রচনার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের পরিসমাপ্তি ঘটে এবং সেই জন্যেই অত্যন্ত সচেতনভাবেই 1972 গৃহীত সেই সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে কোনো তফসিলে অথবা সংবিধানের অংশে রাখা হয়নি। যদি রাখতে হতো তখনকার সংবিধান প্রণেতারা সেটা অবশ্যই বিবেচনা করতেন। এটা আমাদের স্মরণে রাখা উচিত। যেটা 2011 সনে যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 3টি তফসিলকে ধারণ করা হয়েছে, সেগুলোকে বেআইনি অথবা আনকনস্টিটিউশনাল ঘোষণার জন্য পঞ্চদশ সংশোধনীর চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, সেখানে ইন টোটালিটি সেটা বাতিলের জন্য, অবৈধ ঘোষণা করার জন্য এমবডিড করা হয়েছে। এবং সেটা মাননীয় হাইকোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন সেখানে বলেছে 6টা দফা ছাড়া বাকি সমস্ত জিনিস ইট ইজ লেফট উইথ দি নেক্সট পার্লামেন্ট টু বি ডিসাইডেড বিকজ দিজ আর পলিটিক্যাল ইস্যুস। এখানেও জাতীয় সংসদকে গুরুত্ব দেওয়া হয়েছে এইগুলো সেটেল করার জন্য। তারপরে আসলো এই জুলাই সনদটার আদেশটার স্ট্যাটাস কি হবে, এটার ঘোষণা কিভাবে হবে, প্রণয়ন কিভাবে হবে। এটা আমার ভাই সঠিকভাবেই বলেছেন, যেহেতু আর্টিকেল 93 অনুসারে অর্ডিন্যান্স করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির, সেটা আইনের বিষয়ে আইনের বিকল্প হিসেবে অধ্যাদেশ জারি করা হয় ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট। সেটা এই জুলাই সনদ হবে না। যেহেতু কনস্টিটিউশনাল অর্ডার প্রণয়ন থেকে আমরা সবাই সরে এসেছি, যারা প্রস্তাব করেছিলেন তারাও সরে এসছেন, সুতরাং আমি কনস্টিটিউশন অর্ডারটার বিষয়ে আর কথা বলে সময় ক্ষেপণ করতে চাই না। তৃতীয় প্রশ্ন হলো, তাহলে এই আদেশটার স্ট্যাটাসটা কি হবে? লিগ্যাল স্ট্যাটাস হিসাবে আমরা এই জুলাই সনদকে কি স্ট্যাটাস দিতে পারি, সেটার আমার পরামর্শ মতে বা আমার সাজেশন মতে জুলাই সনদ প্রণীত হওয়ার পর অঙ্গীকারনামা সহ উইথ নোট অফ ডিসেন্ট এক্সপ্রেসলি ডেসক্রাইব করে কোন পার্টি কিভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে একদম পরিষ্কারভাবে বর্ণিত থাকার পরে সেটা স্বাক্ষরিত হবে এবং অঙ্গীকারনামায় একটা অনুচ্ছেদ যুক্ত করতে হবে যে দলগুলো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তারা নিজস্ব নির্বাচনী ইশতেহারে প্রকাশ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে সেই দলগুলো সেভাবে সেই ঘোষণাপত্র নোট অফ ডিসেন্ট অংশ বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে পারবেন। সেই টোটাল দফা যতটাই হোক, 84 হোক, 86 হোক, 70টা হোক, যাই হোক, অঙ্গীকারনামা সহ সেটা প্রজ্ঞাপন আকারে জারি করা যায়, সেটাই আদেশ হতে পারে। সেটা গেজেট নোটিফিকেশনে জারি করা যাবে, সেটা আদেশ হতে পারে। এবং সেই আদেশটা যদি গণভোটের জন্য, যেহেতু আমরা বিবেচনা করছি জনগণ সেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আছে কি না, হ্যাঁ বা না, এই ভোটের জন্য যখন আমরা জনগণের সার্বভৌম এখতিয়ার মতামতটার জন্য যাব, তখন সেটা কিভাবে যাওয়া যায়, এই প্রজ্ঞাপনের শিরোনাম দিয়ে প্রশ্নসহ যদি আমরা গণভোট অধ্যাদেশ নতুনভাবে জারি করি বা সরকার করে, তখন সেখানে কি থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন গণভোট আইন 1991-এর শিরোনাম হচ্ছে, যেহেতু জাতীয় সংসদে প্রস্তাবনা আর্টিকেল 8,
48, 56, তৎকালীন সময়ে 58ও ছিল, 58, 80, 92 ক বা 142 অনুচ্ছেদ সংশোধন করিয়া কোনো বিল উত্থাপিত হয়েছে, পাশ হয়েছে পার্লামেন্টে, রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন কি করিবেন না এই প্রশ্নে যাচাইয়ের জন্য সংবিধানের 142(1) ক অনুচ্ছেদ মোতাবেক গণভোটের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়। প্রত্যেকটা আইনে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারা থাকে, প্রথমেও থাকে, শেষেও থাকে। সেটা বিলের অংশে থাকে, আইন প্রণীত হওয়ার পরে বিলের সেই অংশটা ধারণ করা হয় না। এখন এই আইনে পরিবর্তন আসলে একটু জটিলতার সৃষ্টি হবে, কারণ এই আইনটাই করা হয়েছিল দ্বাদশ সংশোধনী গৃহীত হওয়ার পরে। দ্বাদশ সংশোধনের পক্ষে জনগণ সেই আর্টিকেলগুলোতে যেহেতু চেঞ্জ আসছিল, সেই জন্য তার অনুমোদন করে কি করে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সংবিধান সংশোধনের জন্য মৌলিক প্রশ্নগুলি প্রস্তাব করছি জনগণের কাছে, সংশোধিত হয়নি, সেই জন্য এই আইনটা এখানে সংশোধন করে আবার গণভোটের জন্য আইন সংশোধিত করাটা সঠিক হবে না। এই জন্য আলাদা একটা আইন করতে হবে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে। সেই আইনের শিরোনাম হবে এরকম যে জুলাই সনদ 2025 প্রণীত হয়েছে, রাজনৈতিক দলসমূহ অঙ্গীকারনামা সহ নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ আছে কি নাই সেই উদ্দেশ্যে একটি গণভোট আয়োজন করা প্রয়োজন। এটা যেহেতু অংশে দিয়ে, সেহেতু এই আইনের নাম অভিহিত হবে জুলাই জাতীয় সনদ। আদেশ প্রজ্ঞাপন মতে যা হয়েছে সেটা বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের নিমিত্তে প্রণীত এই আইন। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।